হরমুজ প্রণালীতে মহাযুদ্ধ, পাল্টাপাল্টি আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাশিয়া, মাঝরাতে বাঁধ ভেঙে আকস্মিক বিপর্যয়। সিরিয়ার জাদুকরী খাবার তামার আল দিন। আমেরিকার নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে পুতিন এরদোয়ানের নতুন মাস্টার স্ট্রোক। এক সপ্তাহে 2 সুপার টাইফুন, চীনের উপকূলে যেন কিয়ামত। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, আর পাল্টা জবাবে মার্কিন বিমান হামলা এবং 3 দেশে তেহরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যেন এখন এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একযোগে ইরানি বিমান হামলার মাধ্যমে যে উপসাগরীয় যুদ্ধের সূত্রপাত হয়েছিল, 14 দফার এক ভঙ্গুর যুদ্ধবিরতির পর তা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MVGFS গ্যালাক্সির ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ও অনুমোদিত পথে চলার অভিযোগে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে দমিয়ে দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের এই দুঃসাহসিক পদক্ষেপের পরই শুরু হয় মার্কিনীদের রক্তক্ষয়ী প্রতিশোধ, এমন তথ্যই নিশ্চিত করেছে আল জাজিরা, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কেন এই সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধের নেপথ্যের কারণ? যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার নেপথ্যে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বৈশ্বিক জ্বালানি তেলের 5 ভাগের 1 ভাগ সরবরাহ হয় এই পথ দিয়ে। ওমানের জলসীমা ব্যবহার করে মার্কিন নির্দেশিত পথে জাহাজ চলাচল এবং ইরানের উত্তর করিডরে তেহরানের আগাম অনুমোদনের খসড়া প্রস্তাব নিয়ে যখন ওমানে আলোচনা চলছিল, ঠিক তখনই ওই ট্যাঙ্কার হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান প্রকাশ্যে হামলা বন্ধ করুক এবং কোনো টোল ছাড়াই প্রণালী উন্মুক্ত করুক। অন্যদিকে তেহরানের অবস্থান পরিষ্কার। এ অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। যদিও ইরান গোপনে ওয়াশিংটনকে জানিয়েছে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এক উগ্র গোষ্ঠী এই ট্যাঙ্কার হামলার জন্য দায়ী, তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাদের মূল্য দিতে হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র ঘাঁটি, নৌ ঘাঁটি ও গোলাবারুদের গুদাম সহ প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে তৃতীয় দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 3 রাত মিলিয়ে এই সংখ্যা 300 ছাড়িয়েছে। মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়ে, বন্দর ইদায়ের, আব্বাস, সিরিক, চাবাহার ও জাসুক এলাকায় দফায় দফায় অন্তত 30টির বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা আঘাতে কুয়েতে থাকা মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের গুদাম ও রাডার স্টেশন ড্রোনের সাহায্যে উড়িয়ে দেওয়ার দাবি করেছে IRGC। বাহরাইনের মার্কিন যোগাযোগ কেন্দ্র এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা, যদিও কাতার একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। এ যুদ্ধে অবকাঠামোগত ও সামরিক দিক থেকে ইরানের উপকূলীয় ঘাঁটিগুলোতে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক দম্ভ ও ঘাঁটিগুলো প্রথমবারের মতো সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের বড় ঝুঁকিতে পড়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে এক চরম সংকটে ফেলেছে। মে মাস থেকে 800 জাহাজকে পাহারা দিয়ে পার করা যুক্তরাষ্ট্র এবং যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে। তবে আশার আলো একটাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে ওমানের মধ্যস্থতায় কাতার ও পাকিস্তানের সমন্বয়ে পর্দার আড়ালে নতুন কূটনৈতিক আলোচনা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নাজমুন নাহার, উসবা, কালবেলা। রাশিয়ার দাগেস্তানের কিকুনি গ্রামে প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় একের পর এক ঘরবাড়ি, ফসলি জমি ও ফলের বাগান তলিয়ে গেছে। কারাকইসু নদীর বাঁধ ভেঙে 8 জুলাই রাতের এই আকস্মিক বিপর্যয়ে 14টি বাড়ি ও 18টি ব্যক্তিগত জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 34 জন শিশুসহ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ কেন এই ভয়াবহতা? মূলত গত 8 জুলাই রাতে দাগেস্তান জুড়ে শুরু হওয়া রেকর্ড ভাঙা ভারী বর্ষণই এই ধ্বংসযজ্ঞের সূত্রপাত ঘটায়। এর প্রভাবে নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বাঁধটি ভেঙে যায় এবং নদী তার স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে। কুকুনি গ্রামের প্রধান মাখাজ মাগোমেধো এর ভাষ্য মতে, বর্তমানে পানির স্তর কমছে, কিন্তু এর ফলে
কিকুনি গ্রামের প্রায় ৩২ হেক্টর জমি সম্পূর্ণ ভেসে গেছে এবং ৭০ থেকে ৭৫ হেক্টর জমি বর্তমানে পানির নিচে। আলী বেকফ জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি বাগান, বীজ ফল ও সেচ পাম্পগুলো সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এবং বহু মানুষ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একটি খামারে ৪০টিরও বেশি গবাদি পশু আটকা পড়ে এবং অনেক পশু মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেরগেবিল জলবিদ্যুৎ কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে পানি কমানো হয়। তবে স্বস্তির বিষয় হলো এই দুর্যোগে কোনো মানুষের প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পানির স্তর কিছুটা কমায় স্থানীয়রা উদ্ধারকর্মীদের সাথে নিয়ে কাদা ও ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। প্রকৃতির এই আকস্মিক আঘাত কাটিয়ে গ্রামীণ জনপদে এখন ধীরে ধীরে শান্ত পরিবেশ ফিরছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে তৈরি হচ্ছে এমন এক খাবার যা শত প্রতিকূলতার মাঝেও সিরিয়ার অর্থনীতিতে যোগান দিচ্ছে জীবনী শক্তি। সিরিয়ার ঐতিহাসিক শহর দামেস্কের বুকে এখনও সযত্নে তৈরি হয় কামার আল দিন নামের জনপ্রিয় এই খাবার। তাজা এপ্রিকট ফলের রস কড়া রোদে শুকিয়ে তৈরি করা হয় সুস্বাদু ফ্রুট লেদার বা ফলের নির্যাস থেকে তৈরি চামড়া, যা দেখতে অনেকটা আমাদের দেশের আমসত্ত্বের মতো। শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই খাবারটি রমজানের ইফতারের তৃষ্ণা মেটাতে অতি জনপ্রিয়। দামেস্ক সংলগ্ন উর্বর ঘৌতা অঞ্চলে উৎপাদিত বিশ্বসেরা কালাবি জাতের এপ্রিকট দিয়ে এটি তৈরি হয়। বাগান থেকে তাজা ও পাকা ফল পেড়ে আনার পর ধুয়ে ভালোমতো জীবাণুমুক্ত করা হয়। এরপর মেশিনে চেপে বের করা হয় ফলের ঘন রস। কাঠের তক্তার উপর সেই মিষ্টি রস ঢেলে একটানা ৩ থেকে ৫ দিন খোলা আকাশের নিচে কড়া রোদে শুকানো হয়। উৎপাদকদের মতে সূর্যের আলোতেই ফলের আসল স্বাদ এবং গুণগত মান পুরোপুরি প্রকাশিত হয়। এর নামের পেছনের গল্পটাও বেশ আকর্ষণীয়। আরবিতে কামার শব্দের অর্থ চাঁদ। কথিত আছে রমজানের নতুন চাঁদ ওঠার ঠিক আগ মুহূর্তে এপ্রিকট তোলার মৌসুম শুরু হতো বলেই এর এমন নামকরণ হয়েছে। আবার অনেকের মতে এই সুস্বাদু পদ্ধতির উদ্ভাবকের নামেই এর নামকরণ। তবে ইতিহাস যাই হোক না কেন, পবিত্র রমজান মাসে এই ফলের শীট পানিতে ভিজিয়ে তৈরি করা সুমিষ্ট পানীয়টি সিরিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের কাছে সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এবং আন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর সিরিয়ায় প্রায় ১০,০০০ টন কামার আল দিন উৎপাদিত হয়। তবে সিরিয়ার ভেতরে এর চাহিদা মাত্র ৫০ টন। বাকি পুরোটাই শুকানোর পর ৪০০ গ্রামের ছোট ছোট প্যাকেটে করে রপ্তানি হয় মিশর, সংযুক্ত আরব আমিরাত, উপসাগরীয় দেশসমূহ এবং ইউরোপের বিভিন্ন দেশে। বৈদেশিক মুদ্রা অর্জনে এটি তাদের একটি বড় হাতিয়ার। বাস্তুচ্যুত অনেক সিরিয়ান নাগরিক ইদলিবের মতো জায়গায় আশ্রয় নিয়েও নিজেদের অস্থায়ী কারখানার পাশে এই ফলের শীট তৈরি অব্যাহত রেখেছেন। এক টুকরো কামার আল দিন তাই সিরিয়াবাসীর কাছে কেবল মুখরোচক কোনো খাবার নয়, এটি ধ্বংসস্তূপের ভেতর থেকে ঘুরে দাঁড়ানোর এবং শতকষ্টের মাঝেও নিজেদের শেকড়কে সগর্বে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এক সোনালী প্রতীক। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অবিশ্বাস্য মোড়। মার্কিন F-35 যুদ্ধবিমান ফিরে পেতে মরিয়া তুরস্ক এবার তাদের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম বিক্রি করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর সবচেয়ে বড় চমক, মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা এই চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে স্বয়ং মস্কো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই সংবেদনশীল আলোচনা চলছে। এবার একটু পেছনে তাকাই। 2019 সালে রাশিয়ার কাছ থেকে এই S-400 কেনার পরই আমেরিকার ক্ষোভের মুখে পড়ে আঙ্কারা। রাতারাতি তাদের বাদ দেয়া হয় ওয়াশিংটনের ড্রিম প্রজেক্ট F-35 যুদ্ধবিমান কর্মসূচি থেকে। এমনকি তুরস্কের কেনা 6টি যুদ্ধবিমানও আটকে রাখে আমেরিকা এবং নানা নিষেধাজ্ঞা চাপায়। কিন্তু সম্প্রতি মার্কিন রাজনৈতিক পট পরিবর্তনের পর F-35 ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে আঙ্কারা। আর মার্কিন আইন অনুযায়ী F-35 পেতে হলে তুরস্ককে S-400 ত্যাগ করতেই হবে।
2025 সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বরফ গলতে শুরু করে, কিন্তু মার্কিন শর্ত ওই একটাই, F-35 পেতে হলে তুরস্কের মাটি থেকে সরাতে হবে রুশ S-400। প্রথমে আমেরিকা এই সিস্টেমকে অকার্যকর করার প্রস্তাব দিলেও আঙ্কারা তাতে রাজি হয়নি। অবশেষে মাঝখানের পথ হিসেবে সামনে আসে আরব আমিরাতের নাম। আমেরিকা চেয়েছিল এই রুশ সিস্টেমটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে মার্কিন তত্ত্বাবধানে সেটিকে অকার্যকর করতে, কিন্তু মস্কোর দূরদর্শী নীতির কারণে যুক্তরাষ্ট্র সেই চক্রান্ত সফল হয়নি। রাশিয়া তার বিশ্বসেরা প্রযুক্তির মর্যাদা ধুলোয় মিশে যেতে দেয়নি, বরং তুরস্ক যখন এটি তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রির বিকল্প প্রস্তাব আনল, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মাধ্যমে পুতিন প্রশাসনের স্পষ্ট এবং আত্মবিশ্বাসী জবাব ছিল কেন নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়া চাইবে ইউএইর কাছে বিক্রি হলেও আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির সব শর্ত কঠোরভাবে মেনে চলা হোক। এদিকে বিশ্লেষকরা বলছেন এটি রাশিয়ার এক চরম কূটনৈতিক চাল। একদিকে আরব আমিরাত আগে থেকেই রাশিয়ার প্যান্টসির ডিফেন্স সিস্টেম ব্যবহার করায় মস্কোর অস্ত্রের বাজার আরও শক্ত হচ্ছে, অন্যদিকে এই ছাড়ের বিনিময়ে তুরস্কের সাথে দীর্ঘ মেয়াদী গ্যাস সরবরাহ চুক্তিতে নিজেদের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিচ্ছে ক্রেমলিন। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার নিষেধাজ্ঞা আর শর্তের বেড়াজাল ডিঙিয়ে মধ্যপ্রাচ্যে রাশিয়ার এই নতুন সমীকরণ কি সফল হবে? F-35 কি শেষ পর্যন্ত পাবে এরদোয়ান? বিথি দাস, কালবেলা। এক ঝড়ের ক্ষত শুকানোর আগেই চীনে ধেয়ে এলো আরেকটা দানব। টাইফুন মাইসাক এর তাণ্ডবে ৩৯ জনের মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই চীনের উপর আছড়ে পড়ল সুপার টাইফুন বাফি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফ্রান্সের সমান বিশাল এক সুপার টাইফুন আছড়ে পড়েছে দেশটির পূর্ব উপকূলে। গোয়াম দ্বীপপুঞ্জে ঘন্টায় ২৯০ কিলোমিটার বেগে তাণ্ডব চালানো এই দানবটি যখন ফিলিপাইন ও জাপানকে পিষে দিয়ে চীনের বুকে আছড়ে পড়ল, তখন ২০ লাখ মানুষের জীবন মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে স্কুল অফিস, আর ভয়াবহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। ফিলিপাইনে ১৭ জনের প্রাণ কেড়ে নিয়ে জাপান ও তাইওয়ানকে ভাসিয়ে এই ঝড় এখন লন্ডভন্ড করছে চীনকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রশান্ত মহাসাগরে জন্ম নেয় ১০০০ কিলোমিটার চওড়া এই টাইফুনটি প্রথম আঘাত হানে গুয়াম ও মারিয়ানা দ্বীপপুঞ্জে। এরপর ঘন্টায় ১৪৪ কিলোমিটার বেগে জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন করে দেয়। তাইওয়ানে সরাসরি আঘাত না করলেও ১ মিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কায় মানুষ খাবার কেনার ধুম ফেলে, ফলে খালি হয়ে যায় সুপারমার্কেট। এর আগে ফিলিপাইনে এই ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়। এরই মধ্যে চীন ও তাইওয়ানের প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে, যার মধ্যে শুধু বেইজিং থেকেই সরানো হয়েছে ১ লাখ মানুষকে। ঝেজিয়াংয়ে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা। ৪০০টিরও বেশি ফ্লাইট ও বহু ট্রেন যাত্রা বাতিল হয়েছে। শনিবার রাতে চীনের উপকূলীয় শহর তাইঝৌ ও ওয়েনঝৌতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা নিয়ে আঘাত হানে বাফি। ঝড়ের তীব্রতায় ছাদের টাইলস ও গাছের ডাল ভেঙে পড়ার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে তীব্র ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও বাফির মেঘে থাকা বিপুল জলীয় বাষ্পে এখনও ভারী বৃষ্টির বড় ঝুঁকি রয়েছে। রোববার সকালে এর কেন্দ্রস্থল ঝেজিয়াংয়ের হাংঝৌ শহরে পৌঁছায়। আবহাওয়া অফিস জানিয়েছে প্রচুর জলীয় বাষ্প সহ ঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার এটি আনহুই এবং মঙ্গলবার শানডং উপদ্বীপ হয়ে উত্তর ইয়েলো সাগরে গিয়ে পুরোপুরি মিলিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের এই যুগে টাইফুন বাভির মতো দানবীয় ঝড়গুলো বারবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির রুদ্ররূপকে। এক সপ্তাহের ব্যবধানে মাইসাক ও বাভির মতো জোড়া টাইফুনের আঘাতে কেবল চীনের পূর্বাঞ্চলে নয়, বরং পুরো এশিয়া জুড়েই আবহাওয়ার চরম ভাবাপন্ন আচরণকে স্পষ্ট করে তুলেছে। প্রকৃতির এই তাণ্ডব শেষ পর্যন্ত শান্ত হলেও রেখে যাচ্ছে এক দীর্ঘমেয়াদী ক্ষত আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জোরালো বার্তা। সোনম সিদ্দিকী, কালবেলা।